আসসালামু আলাইকুম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের কিছু লক্ষণ জানার চেষ্টা করব। আর আমাদের আজকের মেডিসিন হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের লক্ষণ জানার আগে আমরা দেখে নেব নাইট্রিক অ্যাসিডের স্ফেয়ার অফ অ্যাকশন। মানে কোন কোন অর্গানের উপর নাইট্রিক অ্যাসিড সবথেকে ভালো কাজ করে। যদিও মেন্টাল এসেন্স যদি মিলে যায় তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। তবে এর স্ফেয়ার অফ অ্যাকশন হচ্ছে মিউকোকিউটেনিয়াস, গ্ল্যান্ডস, লিভার, ব্লাড, স্কিন, বোনস, জয়েন্ট অ্যান্ড রাইট সাইড। এরপর আমরা দেখব ফিজিক্যাল মেকআপ, মানে দেখতে কোন ধরনের লুকের উপর নাইট্রিক অ্যাসিডটা ভালো কাজ করবে, মানুষটি দেখতে কেমন হবে। তো নাইট্রিক অ্যাসিডের ফিজিক্যাল মেকআপ হচ্ছে নাইট্রিক অ্যাসিডের লোকেরা ফর্সার থেকে কালো বর্ণের যে সমস্ত লোক আছে এদের উপর নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। মাংসপেশি অনেক শক্ত শক্ত থাকবে, চুলগুলো কালো, চোখগুলো কালো, এরকম লোকের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড সবথেকে ভালো কাজ করবে। এবার আসবো এইলমেন্টস ফ্রম, মানে একটি রোগ হওয়ার পেছনে কোন কোন কারণ থাকলে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করতে পারি। এইলমেন্টস ফ্রমের মধ্যে আমরা দেখি অ্যাবিউস অফ মার্কারি, কন্টিনিউ লস অফ স্লিপ, লং লাস্টিং অ্যাংজাইটি, লস অফ ডিয়ারেস্ট ফ্রেন্ড অ্যান্ড ওভার এক্সারশন। এখানে মার্কারি অ্যাবিউস হলে বা একজন লোক দীর্ঘদিন না ঘুমিয়ে থেকেছে, সেটা হতে পারে কোনো দুশ্চিন্তার কারণে বা কোনো রোগীর সেবা করার ফলেও হতে পারে। তারপর থেকে যদি কোনো রোগ হয়, দীর্ঘ সময় ধরে কোনো দুশ্চিন্তা দুর্ভাবনায় রোগী পড়েছিল, লং লাস্টিং একটা অ্যাংজাইটি তার মধ্যে ছিল। এটা কিন্তু 1 দিন 2 দিন বা 1 মাসের অ্যাংজাইটি বা 1 মাস ধরে ঘুমাচ্ছে না এরকম ব্যাপার না, এর থেকে বেশি লং লাস্টিং, মানে 6 মাস, 1 বছর, 2 বছর এরকম টাইম হতে পারে। তারপরে হচ্ছে কাছের কেউ যদি মারা যায়, তার কাছের কোনো আত্মীয় যদি মারা যায় বা তাকে ছেড়ে চলে যায়, তারপরেও নাইট্রিক অ্যাসিডে রোগী আক্রান্ত হতে পারে। মেন্টাল বা ফিজিক্যাল যে কোনো ধরনের ওভার এক্সারশন, অতিরিক্ত পরিশ্রমের ফলেও কিন্তু নাইট্রিক অ্যাসিডে রোগী চলে যেতে পারে। এরপর আমরা দেখব মাইন্ড, নাইট্রিক অ্যাসিডের মাইন্ড কেমন হবে। আসলেই নাইট্রিক অ্যাসিডের মাইন্ড খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং নাইট্রিক অ্যাসিডের মাইন্ড মোটামুটি খুব সুন্দর একটা ক্লিয়ার কাট পিকচার আমাদের দেবে। এখানে দেখুন স্লাইডের মধ্যে, স্লাইডটা দেখা যাচ্ছে নিশ্চয়, স্লাইডের মধ্যে প্রথমে লেখা আছে করোসিভনেস। করোসিভনেস মানে হচ্ছে ক্ষত তৈরি করার প্রবণতা বা ক্ষত তৈরি করতে পারে এরকম। তো মাইন্ডের মধ্যে করোসিভনেস হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মানুষের কথাবার্তা বা চালচলন, আচরণ এরকম যা আপনার মনে ক্ষত তৈরি করতে পারবে। ক্ষত মানে আপনার মনে কষ্ট দিতে পারবে এরকম। কারণ নাইট্রিক অ্যাসিডের মানুষেরা আসলে এদের সমস্যাটা হচ্ছে এরা কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারে না, না নিজের উপর না অন্য কারো উপর। কোনো কাজের উপর এরা সন্তুষ্ট হয় না, কোনো কিছু এদের কাছে ভালো লাগে না, কোনো কাজ এদের কাছে সুন্দর লাগে না, সেটা অন্যরা যত সুন্দর করে গুছিয়ে করুক। তো এই ব্যাপারটা থেকে আসলেই তার শুরু হয় যে তার মেজাজটা খুব খারাপ থাকে। একজন মানুষের যদি কোনো কিছুই ভালো না লাগে, সব কিছুর মধ্যে সে ভুল দেখতে পাচ্ছে, সব কিছুতেই সে অসন্তুষ্ট হচ্ছে, তাহলে নিশ্চয় তার মেজাজ ভালো থাকার কথাও না, তাই না? তো এটা আমরা দেখব নাইট্রিক অ্যাসিডের মধ্যে, তার মেজাজটা সবসময় খারাপ থাকবে। বিশেষ করে কিন্তু সকালের দিকে তার মেজাজটা খুবই খারাপ থাকে। আম সে কারোর সাথে অতটা ভালোভাবে কথা বলতে পারে না, ভালোভাবে মিশতে পারে না। তার মুখেও কিন্তু কোনো সময় ওইভাবে আমরা হাসিটা দেখব না, যেভাবে একজন প্রাণবন্ত মানুষ হাসি খুশিভাবে কথা বলে। সে নিজেও মুখ গোমড়া করে থাকে, এবং যেকোনো পরিবেশ, একটা অ্যাসিড যেমন কোথাও লাগলে সেখানে ক্ষত তৈরি হয়ে যায়, জায়গাটা নষ্ট হয়ে যায়। তো নাইট্রিক অ্যাসিডের মানুষরাও কোথাও গেলে, কোথাও বসলে, কোনো একটা আলোচনায় গেল বা কয়েকজন মানুষ বসে যে কোনো একটা বিষয়ে ডিসকাস করছে সেখানে গেল, নাইট্রিক অ্যাসিড এমন কোনো কথা বলবে বা ওর আচরণটা এরকম হবে বা সেখানে গিয়ে সবার এমনভাবে ভুল ধরা শুরু করবে যে সেখানকার যে সুন্দর পরিবেশ ছিল সেটা নষ্ট হয়ে যাবে। অ্যাসিড যেমন নষ্ট করে দেয়, ক্ষত তৈরি করে, ঠিক যেমন সেরকমই যেন নাইট্রিক অ্যাসিডও তার কথা বা আচরণ দিয়ে সুন্দর পরিবেশ নষ্ট করতে পারে।
তারপরে হচ্ছে লোভিং অফ লাইফ। জীবনের প্রতি এদের একটি বিতৃষ্ণা চলে আসে আস্তে আস্তে। কারণ এরা শারীরিকভাবেও রোগাক্রান্ত হতে থাকে এবং আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আর এই যে তার একটা আচরণ, হ্যাঁ? সবার সাথে মিশার যে ব্যাপারটা, সে তো ভালোভাবে কথাও বলতে পারে না, কারোর সাথে কথা বলেও না ভালোভাবে, মিশেও না, সব কিছুর প্রতি অসন্তুষ্ট। সবার কাজের ভুল ধরার ব্যাপারটা এর কাছে সবথেকে বেশি প্রায়োরিটি পায়। তো এরকম কারণে কিন্তু মানুষজন তার সাথেও খুব একটা মিশতে চায় না। একটু অ্যাভয়েড করার চেষ্টা করে তাকে, তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। তো নাইট্রিক অ্যাসিড আস্তে আস্তে একা হয়ে যায়। কেউ ভালোভাবে ওর সাথে কথাও বলে না, মানে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করে তাকে। তার পরিবারের লোক বলেন, আত্মীয়স্বজন বলেন। তো এর জন্য আস্তে আস্তে নাইট্রিক অ্যাসিড জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলে, একা হতে থাকে। নিজে একে তো এর সাথে কেউ মিশে না বা মিশতে চায় না, কোনো আলোচনায় একে ডাকে না। তারপর আবার হচ্ছে কোনো কিছুই তো এর কাছে ভালো লাগে না, কোনো সৌন্দর্য নাই, নাইট্রিক অ্যাসিডের চোখে কোনো কিছু সৌন্দর্য নাই। তার সাথে যুক্ত হচ্ছে নিহিলিস্টিক অ্যাটিটিউড, মানে সব কিছুই অর্থহীন, নিরর্থক, এরকম একটা চিন্তা ভাবনা নাইট্রিক অ্যাসিডের হতে থাকে। তো সব কিছু মিলিয়ে নাইট্রিক অ্যাসিড জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে নাইট্রিক অ্যাসিডের। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর নাইট্রিক অ্যাসিডের আরেকটি গুরুত্বপূর্ণ মেন্টাল সিমটমস হচ্ছে হেট্রেড অ্যান্ড রিভেঞ্জফুল। তার সাথে যুক্ত হয় হচ্ছে আনমুভড বাই অ্যাপোলজিস, মানে এরা প্রচণ্ড ঘৃণা করে মানুষকে। আসলেই কোনো কিছুতেই পছন্দ হয় না, কারো কাজ পছন্দ হয় না, কারো আচরণ পছন্দ হয় না। তো এই সমস্ত মানুষের মধ্যে ঘৃণাটাই বেশি কাজ করবে, তাই না? ঘৃণাটা কাজ করে এবং তাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা থাকে। তার মানে ধরেন তার সাথে কারো কোনো একটা কথা কাটাকাটি কোনো দিন হলো, বা আম তার কথার বিরুদ্ধে কেউ কোনো কথা বলল, ঠিক আছে? বা কোনো কারণে তাকে একটু অপমান করা হলো। তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিড কোনোদিন এই ব্যাপারটা ভোলে না। এই ঝগড়াঝাটির ব্যাপারটা বা তার সাথে কারো কোনো একটা বিবাদ হলে সে এটা কখনোই ভুলতে পারে না। প্রচণ্ড ঘৃণা জমিয়ে রাখে মনের মধ্যে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সবসময় প্রতিশোধ নেওয়ার জন্য মাথার মধ্যে চিন্তাভাবনা ঘুরতে থাকে। নিজে যদি না পারে ঝগড়াঝাটি করতে বা নিজে যদি জিততে না পারে, তাহলে দেখা যায় যে এরা ছোট্ট কোনো বিষয় নিয়ে নিজের আয়ত্তের মধ্যে না থাকলে যে বিষয়টা হয়তোবা খুব সহজেই মিটিয়ে ফেলা যেত, সেই বিষয় নিয়ে সে কী করে? সে থানায় যায়, মামলা করে এবং ঝগড়াটাকে খুব বড় আকার দেয় নিজেই। যেটা মিটিয়ে ফেলা যেত সহজেই, হয়তোবা অপরপক্ষ ক্ষমাও চাইলো। ঠিক আছে? তারপরেও কিন্তু সে ক্ষমা করে না। ক্ষমা করে না, ক্ষমা করতেও পারে না। সে ঘৃণাটা জমিয়ে রাখে মনের মধ্যে এবং প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা সে মাথার মধ্যে রাখতে থাকে। নাইট্রিক অ্যাসিড এমনও আছে যে অনেক বছর আগে তার সাথে একটা ঘটনা ঘটেছিল বা কারোর সাথে ঝগড়া হয়েছিল। সেটাও কিন্তু সে অনেক বছর পর পর্যন্ত ২০-৩০ বছর পর পর্যন্ত মনে রাখতে পারে এবং তখন পর্যন্ত তার প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছা মনের মধ্যে থেকেই যায়। যতই ক্ষমা চাক তার কাছে যে আমার ভুল হয়ে গেছে, আম ব্যাপারটা আমরা মিটিয়ে ফেলি। নাইট্রিক অ্যাসিড কিন্তু মোটেও ক্ষমা করতে পারে না। একবার যদি কারোর সাথে ঝগড়াঝাটি হয়, ঠিক আছে? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার মুখও দেখতে চায় না। ইভেন যার সাথে ঝগড়া, পাশের বাড়ির কেউ থাকলেও সে যদি মারাও যায়, তার জানাজাটা পর্যন্ত সে পড়তে যেতে চায় না। এই পরিমাণ সে ঘৃণা মনের মধ্যে জমিয়ে রাখে এবং এই ক্ষমা করার ব্যাপারটা মনে হয় যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে ওরকম নাই। সে ক্ষমা করতেই পারে না, চাইলেও পারে না। এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা এই পয়েন্টটা একটু মনে রাখবো। তারপর অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। এদের হেলথ নিয়ে কিছু অ্যাংজাইটিও থাকে যে সে সবসময় ভাবতে থাকে যে তার বড় কোনো ধরনের অসুখ হয়তোবা হয়ে গেছে বা হবে। যেমন এইডস, ক্যান্সার, মানে যে সমস্ত অসুখগুলা সহজে সারে না।
বা ইনকিউরেবল যে ডিজিজগুলো আছে সেগুলো হয়ে গেছে, এরকম তার একটা চিন্তাভাবনা হতে থাকে মনের মধ্যে। এবং এই ধারণার থেকেই সে হেলথ নিয়ে খুব অ্যাংজাইটিতে ভোগে যে কি হবে না হবে ভবিষ্যতে। ছোট্ট একটা কিছু হইলেও তার দেখা যায় যে সে খুব বেশি চিন্তা ভাবনা করে, দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে তো ভাবে যে আমার বড় কোনো কিছু হয়ে যেতে পারে। এটা নিয়ে সে খুব অ্যাংজাইটিতে ভোগে। এছাড়া তার মধ্যে কিছু ডিলিউশন আমরা পাবো। সে নিজেকে ক্রিমিনাল ভাবে, আবার সেটাও ভাবে যে সে যেন মারা যাচ্ছে, তার রোগ আর ভালো হবে না। আসলে নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা যতই বিশ্লেষণ করব, এর মাইন্ড মূলত একটা নেগেটিভ এনার্জি যেন এর মধ্যে কাজ করে, এরকম আমরা পাবো হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে। তো এই ছিল মোটামুটি নাইট্রিক অ্যাসিডের মাইন্ড। এবার আমরা নাইট্রিক অ্যাসিডের কিছু ফিজিক্যাল সিমটমস দেখব, কারণ আমরা যখন প্রেসক্রিপশন করব, ফিজিক্যাল সিমটমস এবং মেন্টাল সিমটমস দুটোই যখন মোটামুটি মিলবে, তখন কিন্তু আমাদের প্রেসক্রিপশনটা সব থেকে ভালো হবে। তাহলে এবার আমরা দেখি নাইট্রিক অ্যাসিডের ফিজিক্যাল সিমটমসের মধ্যে কিছু কমন সিমটমস আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে স্লাইডটা দেখা যাচ্ছে স্কিনের মধ্যে আসলে নাইট্রিক অ্যাসিড স্কিনের উপর খুব ভালো কাজ করতে পারে, এবং বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে আমরা হয়তো বা কিউর করতে পারবো। তো কজেশন যদি আমরা দেখি, তাহলে অ্যাবিউস অফ মার্কারি অ্যাবিউসের ফলে হতে পারে। নাইট্রিক অ্যাসিডের স্কিনটা কীরকম থাকবে? ড্রাই থাকবে, স্ক্যালি, মাছের আঁশ যেমন উঠা উঠা হয় না, ওরকম স্ক্যালি পাবো। ডিপ ক্র্যাকস, গভীর ফাটল থাকতে পারে, মানে স্কিনটা ফাটা ফাটা থাকতে পারে এবং এই ফাটলগুলো খুব গভীরভাবে থাকতে পারে। নাইট্রিক অ্যাসিডের আলসার যদি হয়, সেই আলসারের দেখেন এখানে একটু পিকচার দেওয়া আছে, তাই না? এখানে দেখেন আলসারের মাঝখানটা যেন কাঁচা মাংস দেখা যাচ্ছে, এবং এই যে মার্জিনটা মানে সাইডগুলো, এটা কিন্তু রেগুলার না, ইরেগুলার, মানে এটা কিন্তু সমান না, আঁকাবাঁকা হয়ে গেছে। এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ একটা আলসারের ক্ষেত্রে সিমটমস। এবং তার সাথে আমরা আরও কিছু সিমটমস পাবো। নাইট্রিক অ্যাসিডের আলসার থেকে খুব সহজেই ব্লিডিং হয়। একটু টাচ লাগলো, হ্যাঁ, তখনই কিন্তু ব্লিডিং হওয়া শুরু হয়ে যায়। আর নাইট্রিক অ্যাসিডের পেইনের যে ধরন, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডকে আমাদের অন্য মেডিসিন থেকে আলাদা করতে সাহায্য করবে। নাইট্রিক অ্যাসিডের পেইনের ধরন হচ্ছে স্প্লিন্টার লাইক পেইন, মানে সুচ ফোটানোর মতো ব্যথা। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। তারপরে এই নাইট্রিক অ্যাসিডের যে ক্ষত, এটার থেকে ডিসচার্জ হতে পারে। ডিসচার্জ হলে অবশ্যই অফেন্সিভ ডিসচার্জ হবে, মানে যে কোনো ধরনের ডিসচার্জ হলে সেটা প্রচণ্ড দুর্গন্ধ হবে। তারপরে আমরা স্পেয়ার অফ অ্যাকশনের মধ্যে মিউকোকিউটেনিয়াস, এই জায়গাটাতে নাইট্রিক অ্যাসিড অনেক ভালো কাজ করে। তাহলে এই জায়গাটা আমাদের একটু বুঝতে হচ্ছে। মিউকোকিউটেনিয়াস হচ্ছে মিউকাস এবং স্কিনের সংযোগস্থল। ওয়ার্ডসটা দেখুন, মিউকো হচ্ছে মিউকাস মেমব্রেন এবং কিউটেনিয়াস হচ্ছে স্কিন। এই দুইটার সংযোগ স্থলে নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে। তাহলে মিউকাস মেমব্রেন এবং স্কিনের সংযোগস্থল কোথায়? আমাদের যে ঠোঁটের কোণ, চোখের কোণ, নাকের ওপেনিং, অ্যানাস, ভ্যাজাইনা, ইউরেথ্রার ওপেনিং, এই সমস্ত জায়গা হচ্ছে মিউকোকিউটেনিয়াস। এখানে কি হতে পারে? ফাটা হতে পারে, আলসার হতে পারে, কিন্তু আমাদের প্রেসক্রিপশন পয়েন্ট হবে একটা তো স্পেয়ার অফ অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে, তার সাথে স্প্লিন্টার লাইক পেইন হবে। আর এখানে যদি একটু টাচ লাগে, দেখা যায় একটু টাচ লাগলেই ব্লিডিং হয়ে যাবে, এরকম আমরা দেখতে পাবো। এছাড়া আঁচিলের ক্ষেত্রেও নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে। আঁচিলের ক্ষেত্রে এই আঁচিলগুলোতে কিন্তু সামান্য টাচ লাগলে, গোসল করতে গেলে, ওয়াশ করতে গেলেও কিন্তু ব্লিডিং হয়ে যাবে। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আঁচিল। তারপর আমরা দেখব নাইট্রিক অ্যাসিডের মুখ এবং গলার মধ্যে কী কী সিমটমস থাকতে পারে। মুখের মধ্যে আমরা দেখব স্পঞ্জি গাম, মানে মাড়িগুলো একদম নরম হয়ে যাবে, দাঁতগুলো নড়ে যাবে, আগলা হয়ে যাবে। তার সাথে মুখে অনেক গন্ধ থাকবে, যদি স্যালাইভা হয়, স্যালাইভেশন, তাহলেও কিন্তু স্যালাইভাটা অনেক গন্ধ থাকবে। মুখের ঘা হতে পারে। আর জিভের যদি আমরা পিকচার দেখি, এখানে একটা পিকচার দেওয়া আছে, দেখুন যে জিভের মাঝ বরাবর কিন্তু গভীর একটা ফাটা আছে, এটাও হতে পারে নাইট্রিক অ্যাসিডের। তাছাড়া জিভটা ক্লিন থাকতে পারে, ফাটা না থেকে শুধু রেডও থাকতে পারে। গলার মধ্যে আমরা দেখব হঠাৎ করে স্বর ভাঙা,
গলাটা ভেঙে যায়। বা টনসিলের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো। টনসিলের ক্ষেত্রে ইউজ করতে গেলে দেখা যাবে যে আমাদের যে পেইনের ক্যারেক্টার, স্প্লিন্টার লাইক পেইন ওটা পাবো, কোনো কিছু গিলতে খুবই কষ্ট হবে এটা পাবো। এই সমস্ত সিমটম দেখলে মোটামুটি আমরা নাইট্রিক অ্যাসিডের কথা ভাবতে পারি। তারপরে হচ্ছে দেখেন স্টমাকে আমরা কী পাবো? দুর্বল একটা ডাইজেশন পাওয়ার, তার মানে এর হজম করার যে ক্ষমতা সেটা খুব দুর্বল। নজিয়া অ্যান্ড ভমিটিং, বমি এবং বমি ভাব থাকতে পারে। তবে নাইট্রিক অ্যাসিডের ক্ষুধা বা পিপাসা কিন্তু যথেষ্ট থাকে, মানে এরা খায়, খেতে পারে, খেতে চায়, কিন্তু হজম করতে পারে না খাবার। নাইট্রিক অ্যাসিডের সমস্ত ডিসচার্জই মোটামুটি অফেন্সিভ, ঠিক আছে? বমি হলেও প্রচণ্ড দুর্গন্ধ পাবো আমরা, স্যালাইভেশনে দুর্গন্ধ পেয়েছি। তারপরে যদি আলসার হয়, আলসারের ডিসচার্জ থেকে আমরা দুর্গন্ধ পেয়েছি। নৌজিয়া অ্যান্ড ভমিটিং, নৌজিয়া অ্যান্ড ভমিটিংয়ের ক্ষেত্রে একটা পিকুলিয়ার সিমটমস আছে। এখানে দেখেন, নৌজিয়া অ্যান্ড ভমিটিং আর রিলিভড বাই রাইডিং ইন এ ক্যারেজ। এখানে গাড়িতে চড়লে তার বমি বা বমি ভাব এটা কমে যাচ্ছে। আমরা কিন্তু এটা সবাই জানি যে বমি বা বমি ভাব এটা গাড়িতে চড়লেই হয়, ঠিক আছে? তো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে, তবে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এই যে গাড়িতে চড়লে যে মানে রোগ লক্ষণ কমে যাওয়া, এটা শুধু বমির ক্ষেত্রে না, এটা মোটামুটি একটা জেনারেল অ্যামিউলেশনের ক্ষেত্রে আমরা ধরতে পারি নাইট্রিক অ্যাসিডের মধ্যে। তারপর স্টমাক আলসারের ক্ষেত্রেও পেপটিক আলসার বা আলসার অফ স্টমাক এই সমস্ত ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো। আবার অনেক সময় আমরা দেখব যে নাইট্রিক অ্যাসিডের পেটের যে সমস্যা, এই সমস্যাটা দুধ খাবার পর থেকে হতে পারে। সকালের দিকে একটু পানি পিপাসাটা বেশি, এটাও আমরা পেতে পারি নাইট্রিক অ্যাসিডের মধ্যে। তো মোটামুটি এই হচ্ছে স্টমাকের সিমটমস। এবার আমরা চলে যাব হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ডায়রিয়া সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কেন জানতে হবে? এই নাইট্রিক অ্যাসিডের পেশেন্টরা প্রায় ডায়রিয়াতে ভোগে। এরা কিন্তু কনস্টিপেশনে কম ভোগে, ডায়রিয়াতে বেশি ভোগে। এর জন্য আমাদের একটু ডায়রিয়ার সিমটমসগুলো জানতে হবে। স্টুলের বেগ অনেক আসে, কিন্তু স্টুল পরিমাণে কিন্তু খুব কম বের হয়। অনেকটা নাক্সের মতো, যে ইনএফেক্চুয়াল চার্জিং থাকে নাক্সের মধ্যে, অনেকটা ওই রকম। তবে স্টুলের সাথে মিউকাস, ব্লাড, তারপরে যেহেতু এর ডাইজেশন পাওয়ারটা খুবই কম, তাহলে ডাইজেস্ট হয় না এরকম খাবার থাকতে পারে। ডায়রিয়াটা অ্যাক্রিড, এবং এই যে অ্যাক্রিড মানে ক্ষতকর, এই ক্ষতর জন্য কিন্তু রেকটামে বার্নিং হতে পারে, ঠিক আছে? অ্যানাসে প্রচুর পরিমাণ বার্নিং হতে পারে, এবং তার সাথে আমরা কী পেতে পারি? ভায়োলেন্ট কাটিং একটা পেইন পাবো, যেটা স্টুলের পরেও অনেকক্ষণ ধরে থাকবে, 2-3 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকেই হচ্ছে রেকটামে যদি ফাটা থাকে এবং ফিশার বা ফাটল এরকম থাকে, এবং তার সাথে যদি বার্নিং পেইনটা লং লাস্টিং থাকে, তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিড প্রেসক্রিপশন করে। এবং টোটালিটি অফ সিমটম যদি মিলে, তার সাথে যদি এই দুইটা সিমটমস থাকে, তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ করবে এবং খুব দ্রুত পেশেন্টকে কিন্তু রিলিফ দিবে। এরপর পাইলসের ক্ষেত্রে আমরা কিছু সিমটম জানবো। পাইলসের ক্ষেত্রে হচ্ছে ব্লিডিং। পাইলসের ক্ষেত্রে খুবই সুন্দর একটা মেডিসিন, কারণ আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকে টাচ লাগলেই রক্ত বের হওয়ার একটা প্রবণতা আছে। তো পাইলস হলে তাহলে এখান থেকে ব্লিডিং হবে। ব্লাডটা কীরকম হবে? ব্রাইট রেড অ্যান্ড প্রফিউস, প্রচুর পরিমাণে ব্লাড বের হবে এবং উজ্জ্বল লাল বর্ণ থাকবে। তার সাথে আমরা কী পাবো? বার্নিং অ্যান্ড স্প্লিন্টার লাইক পেইন, যে পেইনটা আমাদের নাইট্রিক অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার বহন করছে ফুল নাইট্রিক অ্যাসিড ধরেই। তাছাড়া থাকতে পারে কাটিং পেইন আফটার স্টুল লাস্টিং 4 আওয়ার্স। তার মানে স্টুলের পরও লম্বা সময় ধরে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সেখানে কাটিং পেইন, বার্নিং পেইন থাকতে পারে। এরপর হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিডের ইউরিন সম্পর্কে একটু জানতে হবে, কারণ নাইট্রিক অ্যাসিডের ইউরিনের এমন কিছু ক্যারেক্টার আছে যেটা খুব সহজে অন্য মেডিসিন থেকে আমাদের এই মেডিসিনটাকে আলাদা করে দিবে। ইউরিনের কালার কেমন হতে পারে? ডার্ক ব্রাউন কালার হতে পারে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ থাকবে, খুব ঝাঁঝালো একটি দুর্গন্ধ থাকে। এবং ম্যাক্সিমাম রাইটাররাই দেখবেন বইয়ের মধ্যে লিখে যে ঘোড়ার প্রস্রাবের মতো প্রচণ্ড দুর্গন্ধ। তো আমরা এটা মনে রাখবো যে প্রচণ্ড দুর্গন্ধ, প্রচণ্ড ঝাঁঝালো টাইপের একটা দুর্গন্ধ থাকবে নাইট্রিক অ্যাসিডের ইউরিনের মধ্যে।
এবং একটা পিকুলিয়ার সিমটমস আমরা পেতে পারি যে যখন ইউরিনটা পাস হবে, যেহেতু নাইট্রিক অ্যাসিডে একটা বার্নিং আছে, এত ডার্ক ব্রাউন কালার একটা ইউরিন, কিন্তু এই ইউরিনটা পাস হওয়ার সময় কিন্তু রোগীর মধ্যে একটা কোল্ড সেন্সেশন হতে পারে। রক্ত প্রস্রাবেও আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারি যদি টোটালিটি অফ সিমটমস মিল থাকে। এখানে ওই ইউরিন অফেন্সিভ এই কথাটা মানে দেখলে অনেক সময় নাইট্রিক অ্যাসিড এবং সিপিয়া এই দুটো মেডিসিন ছাড়া আমরা তেমন কোনো মেডিসিন ভাবি না। এর জন্য আমি পাশে দেখবেন হচ্ছে একটা রেপার্টরি শিট এখানে অ্যাড করে দিয়েছি, যাতে আমরা দেখতে পারি যে ইউরিন অর্ডার অফেন্সিভের মধ্যে শুধু নাইট্রিক অ্যাসিড এবং সিপিয়া না, এছাড়াও আরও অনেকগুলো মেডিসিন আছে। ফার্স্ট গ্রেডে, সেকেন্ড গ্রেডেও অনেকগুলো আছে, তাছাড়া থার্ড গ্রেডেও তো বেশ অনেক মেডিসিনই আছে। তবে হ্যাঁ, ইউরিন অর্ডার অফেন্সিভ মিনসেস ডিউরিং ফিমেলদের ক্ষেত্রে এই একটা জায়গা আছে যেখানে শুধু দুইটা মেডিসিন, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং আরেকটি হচ্ছে সিপিয়া। তবে নাইট্রিক অ্যাসিড কিন্তু এখানে সেকেন্ড গ্রেড এবং সিপিয়া হচ্ছে থার্ড গ্রেড। আচ্ছা, এবার আমরা জানব রক্তস্রাবের প্রবণতা, হেমোরেজিক যে ডায়াথিসিস আমরা দেখলাম যে নাইট্রিক অ্যাসিড মোটামুটি সমস্ত জায়গায় ব্লিডিং টেন্ডেন্সিটা চলে আসছে। তো ব্লিডিংটা কোথা থেকে হতে পারে? অ্যানিহয়ার অ্যান্ড এভরিহয়ার, যে কোনো জায়গা থেকে হতে পারে, যে কোনো দ্বার দিয়ে হতে পারে। ঠিক আছে? ব্লাডের ধরনটা কীরকম হবে? ব্রাইট রেড অর ডার্ক, প্রফিউজ অ্যান্ড কোয়াগুলেবল, প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে এবং এই ব্লাডটা কিন্তু সহজে জমে যাবে। ব্লিডিং হওয়ার পর সহজেই জমে যাবে। অনেক মেডিসিন আমরা দেখব যে ব্লিডিং হচ্ছে বাট সহজেই জমছে না। তো যে সমস্ত মেডিসিনগুলোর মধ্যে রক্তস্রাবের প্রবণতা আছে, ঠিক আছে? তো রক্তস্রাবের প্রবণতার মধ্যে তো রক্ত বের হবে, এটাই তো রক্তস্রাব প্রবণতা। তাহলে আমাদের যদি আলাদা করতে হয়, সেখানে আমাদের ব্লাডের যে কালার, ঠিক আছে? তারপরে পরিমাণে কতটুকু বের হয়, দুর্গন্ধ আছে কিনা কোনো, সহজে জমে নাকি সহজে জমে না, এই সমস্ত বিষয়গুলো খেয়াল করতে হবে। তাহলে কিন্তু একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন আলাদা করতে পারবো। অ্যামিউনেশন কোথায় হবে? রাইডিং ইন এ ক্যারেজ। সেই যে আমাদের সব কিছুর মধ্যেই দেখতে পাচ্ছি যে গাড়িতে চড়লে এর অনেক সিমটমস কমে যাচ্ছে। ঠিক আছে? অনেক রোগ লক্ষণ কিন্তু কমে যাচ্ছে। এবার আমরা নাইট্রিক অ্যাসিডের কিছু ফুড মডালিটি দেখব। ডিজায়ার ফুডের মধ্যে পাবো ফ্যাট, সল্ট এবং ইনডাইজেস্টেবল থিং। ফ্যাট পছন্দ করবে, মাংসর যে চর্বির অংশটা আছে এই অংশটা। লবণ এরা খুব পছন্দ করে এবং যে সমস্ত খাবার হজম হয় না সহজে, ঠিক আছে? খাবার পরে হজম হয় না, এমনিতেই কিন্তু এর ডাইজেস্টিভ সিস্টেমটা দুর্বল, আমরা দেখে আসছি স্টমাকের মধ্যে। তারপরেও এ হচ্ছে ধরেন চক, খড়িমাটি এগুলা পছন্দ করবে, যেগুলো সহজে হজমই হয় না, ঠিক আছে? অ্যাভারশন ফুডের মধ্যে আমরা দেখব মিট অ্যান্ড ব্রেড, মাংস এবং রুটি এরা পছন্দ করে না, সাথে ডিমটাও এরা খুব একটা পছন্দ করে না। এবং দুধ খেলে এদের ডাইজেশনে প্রবলেম হয় বা বমির ভাব তৈরি হয়ে যায়। তাহলে মিল্কের মধ্যে আমরা একটা ডিসঅ্যাগ্রি দেখতে পাচ্ছি। এছাড়া নাইট্রিক অ্যাসিডের আরও অনেকগুলো সিমটমস আছে, তার মধ্যে মেইন কিছু সিমটমস হচ্ছে হেড পেইন, মাথা ব্যথার ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড ভাবতে পারি। মাথা ব্যথার মধ্যে একটা সেন্সেশন হয় পেশেন্টের, যেমন রুগী বলবে যে যেন ফিতে দিয়ে মাথাটা বাঁধা আছে, আটকানো আছে এরকম। অনেক সময় দেখা যায় যে সামান্য টুপি পরলে টুপির যে চাপ, এই চাপেও নাইট্রিক অ্যাসিডের মাথা ব্যথা করে এবং গাড়ি চড়লে এই মাথা ব্যথা কিন্তু কমে। অনেক দিন ধরে যদি তার মাথা ব্যথা থাকে, ক্রনিক যদি একটা হেড পেইন থাকে বা মাইগ্রেনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে তার চুলগুলো আস্তে আস্তে পড়ে যেতে থাকে। তারপরে ব্যাক পেইনের ক্ষেত্রেও আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারবো, ব্যাক পেইন আফটার কয়েশন। তারপরে কান দিয়ে যদি তরল পুজ বের হয়, এবং সেই পুজ কিন্তু প্রচণ্ড দুর্গন্ধযুক্ত থাকবে, অ্যাক্রিড থাকতে পারে। অনেক সময় চিবাতে গেলে কোনো কিছু দেখা যাবে কানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রেও যদি আমরা নাইট্রিক অ্যাসিড চিন্তা করতে পারি, অন্যান্য সিমটম যদি মিলে। তারপরে হচ্ছে নেইল ইনফেকশন, এখানে দেখেন একটি পিকচার দেওয়া আছে, নেইলের চারিদিকে এক ইনফ্লামেশন হয়ে গেছে, ঠিক আছে? নেইল ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু নাইট্রিক অ্যাসিড খুব ভালো একটি মেডিসিন। আর নাইট্রিক অ্যাসিডের যেরকম সমস্ত স্রাবেই দুর্গন্ধ আমরা দেখতে পাচ্ছি, আবার ইউরিনের মধ্যে দেখলাম যে ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ, এতটা ঝাঁঝালো, ঠিক আছে? অনেক সময় এর ঘামের মধ্যেও কিন্তু ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ, অনেক ঝাঁঝালো একটা দুর্গন্ধ থাকতে পারে।
এদের ঘুমটা কিন্তু একদমই ফ্রেশ হয় না। সারা রাত ঘুমায় কিন্তু সকালে উঠে দেখে যে তার ঘুমটা ফ্রেশ হয় নাই। এর জন্যই কিন্তু নাইট্রিক অ্যাসিডের মেজাজ ওই যে সকালের দিকে আমরা দেখলাম না আরও বেশি খারাপ হয়ে থাকে। আচ্ছা, তারপরে অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামেলিওরেশন ইন জেনারেল মানে সমস্ত রোগ লক্ষণই অ্যাগ্রাভেশন হবে কোথায়? সন্ধ্যার দিকে, রাতে, ঘামের সময়। দুধ খেলে অ্যাগ্রাভেশন আমরা দেখলাম যে দুধটা হজম হচ্ছে না। আফটার স্টুল অ্যাগ্রাভেশন আছে, অ্যানাসে অনেক বার্নিং এবং কাটিং পেইনটা শুরু হয়ে যায়। আফটার কশন দেখলাম ব্যাক পেইনটা অ্যাগ্রাভেশন হচ্ছে। অ্যামেলিওরেশনের মধ্যে আমরা পাবো রাইডিং ইন এ ক্যারিজ, ওয়েট ওয়েদার, ভেজা আবহাওয়া এটা একটু ভালো থাকবে এবং গাড়িতে চড়লে কিন্তু তার সমস্ত কষ্টই ভালো হচ্ছে। তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা মনে রাখতে পারি, যেমন দুর্বলতা, অ্যাসিড গ্রুপ মানে হচ্ছে দুর্বলতা। এটা তো খুব সহজেই আমরা বুঝতে পারি। এরা প্রচণ্ড শীতকাতর এবং এদের কিন্তু সহজেই ঠান্ডা লাগে। ব্যথার ধরনটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যথার ধরন হচ্ছে সুচফোঁটার মতো ব্যথা, স্প্লিন্টার লাইক পেইন যেটা আমরা বলি। তারপরে অসুস্থতার সাথে ক্ষুধা বেড়ে যাওয়া, এটাও আমরা পেতে পারি। সামান্য শব্দ বা স্পর্শ সহ্য করতে পারে না। আর সিফিলিস হলে প্রচুর লালা পড়ে। আসলে এই নাইট্রিক অ্যাসিড কিন্তু অ্যান্টিসিফিলিটিকও খুব ভালো একটি মেডিসিন। যদিও অ্যান্টিসিফিলিটিকের মধ্যে মার্কসলও খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। তবে যদি সিফিলিসের সাথে প্রচুর লালা এবং তার সাথে যদি আমাদের নাইট্রিক অ্যাসিডের কিছু সিমটমস মিলে তাহলে কিন্তু আমরা মার্কসল না দিয়ে বা সিফিলিনাম না দিয়ে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা ভাবনা করতে পারি। তারপরে পায়ের তলায় প্রচণ্ড দুর্গন্ধ ঘাম হতে পারে। আর নাইট্রিক অ্যাসিডের সমস্ত স্রাবেই আসলে নাইট্রিক অ্যাসিড পুরাটাই মনে হচ্ছে একটা ক্ষতকর অবস্থা। মনের অবস্থা যেরকম কথাবার্তার অবস্থাও সেরকম, সমস্ত ডিসচার্জেই ক্ষত তৈরি হচ্ছে। ঠিক আছে? ঘামটা পর্যন্ত ক্ষত তৈরি করতে পারে যে পেশেন্ট যে মোজাটা পরে মোজাটা পর্যন্ত ক্ষয় হয়ে যায়। এরা টাইট কাপড় একদম পছন্দ করে না। স্বপ্নের মধ্যে কি দেখতে পারে? মৃতদেহ, তারপরে হয়তোবা নিজে মারা গেছে বা যেকোনো ধরনের ভয়ের স্বপ্ন। যে স্বপ্নই থাক স্বপ্নটা এসে ভয় পায়, বুকটা চেপে আসে। আর এরা যেহেতু নিজেরা অনেক ঝগড়াঝাটি করে সেই জায়গা থেকে এরা ঝগড়াঝাটি করে এরকম স্বপ্ন দেখতে পারে। এই ছিল মোটামুটি নাইট্রিক অ্যাসিডের সংক্ষিপ্ত আকারে কিছু সিমটমসের আলোচনা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় বা ভিডিওগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনাদের যদি অন্য কোনো মেডিসিন নিয়ে আলোচনার দরকার মনে হয় যে এখানে আলোচনা করলে ভালো হবে তাহলে কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী টপিক নিয়ে আসার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।